আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন, সম্মানিত শিক্ষক, চিকিৎসক এবং আগ্রহী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয়টা ইতিপূর্বেই আপনারা জেনে গেছেন যে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ক্লাসে আজকে স্যার আসলাম স্যার। আজকের আলোচ্য বিষয় ছিল হরমোন। তো এই আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি আছি আয়শা রাখি এবং আমার সাথে আছেন অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী ব্যক্তি জনাব মাহদি হাসান। উম, ক্লাসের সার্বিক তত্ত্বাবধান এবং পরিচালনায় ক্লাস আলোচক হিসেবে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় ডক্টর আসলামউদ্দিন স্যার, যিনি একাধারে চিকিৎসক, শিক্ষক, সংগঠক এবং গবেষক। উম স্যারকে অসংখ্য শুকরিয়া আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য। স্যারের গত ক্লাসে যারা উপস্থিত থাকে নাই তাদের উদ্দেশ্যে বলা যে গত ক্লাস স্যারের খুব চমৎকার একটা আলোচনা ছিল যে ডোপামিনের উপরে। নিউরন ক্লাস হচ্ছে ডোপামিন কাকে বলে, ডোপামিনের প্রকারভেদ, মানে ডোপামিনের হচ্ছে বিপদ বা এছাড়া হচ্ছে আপনার ডোপামিন হচ্ছে সুখের হরমোন কিনা দুঃখের হরমোন কিনা, মানে বিস্তারিত সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল। যারা ক্লাসটি মিস করে গেছেন তারা লাইভ থেকে দেখে নিতে পারেন। কিন্তু আমরা আশা করব আপনারা সরাসরি ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, কারণ স্যার যখন বুঝায় তখন আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেয় এবং প্লাস হচ্ছে স্যার মেসেজ অপশনে বলে আপনাদেরকে লিখে দেওয়ার জন্য যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। তো স্যারের সাথে সরাসরি যদি আপনারা ক্লাসে যুক্ত থাকেন তাহলে আপনাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে বা আপনারা প্রশ্ন করতে পারবেন, যেটা পরবর্তী সময়ে আপনাদের জন্য আসলে ওইভাবে হবে না সরাসরি স্যারের সাথে কথা বলা। যাই হোক, আহ কথা না বাড়িয়ে আমরা সরাসরি হচ্ছে ক্লাসে চলে যেতে চাচ্ছিলাম। ক্লাসে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় অবগত করছি যে ক্লাসটি যেহেতু লাইভ হচ্ছে সেহেতু যারা ক্লাসে উপস্থিত আছেন তারা একটা বিষয় একটু খেয়াল রাখবেন যে আপনারা মাইক্রোফোন মিউট রাখবেন, ক্যামেরা অন রাখবেন না। প্রশ্ন বা মতামত থাকলে গুগল মিটের মেসেজ বা চ্যাট অপশনে লিখবেন, আর যারা লাইভে যুক্ত আছেন আমাদের সাথে তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ক্লাস সম্পর্কে কোনো পরামর্শ কিংবা প্রশ্ন। দুটোই আপনারা ওখানে লিখতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি ডক্টর আসলাম স্যারের কাছে। স্যার কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুরু করতে পারেন। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেশ ভালো রেখেছেন। তো সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমি আমার আহ, খুব প্রিয় দুজন মানুষকে আমি আজকে ক্লাসে পেয়েছি। যদিও সবাই প্রিয়, কিন্তু আমার অতীতের থেকে আদৌ অবধি পর্যন্ত খুবই প্রিয়, যাকে আমি খুব স্নেহ করি। আমাদের মাঝে আমি কিছুক্ষণ আগে দেখছি উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্নেহের ছোট ভাই ডাক্তার মহসিন, এমন ডাক্তার তাসলিমা, উনি উপস্থিত আছেন। এছাড়াও উপস্থিত আছেন সাইদা, রফিকুল ইসলাম, আরেকজন কি আরো হচ্ছে রিয়া, মনিরুল ইসলাম। সবাইকে আসলে আমি সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, আপনারা যারা লাইভে যুক্ত আছেন, এমনকি পরবর্তীতে যারা এই লাইভ প্রোগ্রামটি দেখবেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এত সুন্দর করে সুস্থ, স্বাভাবিক এবং পরিপূর্ণ মনোতৃপ্তির সহিত আমাদের এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। সেই রাব্বুল আলামিনের নিকট গভীর শুকরিয়া আদায় করতেছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের অনুষ্ঠানের দুজন সঞ্চালক, ডাক্তার মাহদি হাসান এবং ডাক্তার আয়েশা রাখি, দুজনের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ তাদের আগ্রহের বদলতেই আমার এই আপনাদের সামনে বারবার উপস্থিত হওয়া। তো আমি যে কথাটি না বললেই নয়, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব
খুবই খুবই সহজ, আবার অত্যন্ত জটিল। খুব সহজ কিন্তু অত্যন্ত জটিল। কথা বলতে হবে। তো সহজ বলতে কি, আমরা হরমোন সম্পর্কে সবাই মোটামুটি জানি, এখানে যারা উপস্থিত আছি মোটামুটি সবাই জানি। জটিলটা কি? জটিল হচ্ছে এই অল্প সময়ের মধ্যে হরমোনের মতো একটা বিশাল আলোচনা একটা অল্প সময়ের মধ্যে দেওয়া মানে মোটেও সম্ভব না। হয়তো বা আমাদের আরো দুটা বা একটা পর্ব সামনে রাখতে হবে। তো আমি যতটুকু আপনাদের মানে সামনে হাজির হয়ে যতটুকু আমার দেওয়ার প্রয়োজন মনে করছি ততটুকু নিয়ে হাজির হয়েছি। আমার জ্ঞানের স্বল্পতা আছে, জ্ঞানের স্বল্পতা সবার আছে, আমারও আছে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি জ্ঞানের স্বল্পতা নিয়ে, কারণ আমি বাংলাদেশে প্রথম নিজে জানবো, অন্যকে জানাবো জ্ঞান বিনিময় কেন্দ্র পরিচালনা করে আসছে। কারণ আমি অনেক কিছু জানি না, সেই জন্যই আমি জানতে চেয়েছি, এবং যা জানবো আপনাদের মাধ্যমে তা আবার অন্যের কাছে তার প্রচার করব। এটাকে আমি নাম দিয়েছি সদকায়ে জারিয়া। যাই হোক, আমরা আলোচনার শুরুতেই আরেকটা বিষয় না বললেই নয়, যে আপনাদের কারো যে কোনো প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের লাইভ প্রোগ্রামে আপনি মেসেজ অপশনে, যেটা আমাদের সঞ্চালক বলেছেন অলরেডি, ওখানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করবেন। আর আমি যদি কোনো বিষয় না জানি বা আমার অজ্ঞতা থাকে, তাহলে আমি জেনে বুঝে তারপর আপনাদের সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আয়শা রাখি, আমার কি স্লাইডটি পরিবর্তন হচ্ছে? স্যার, স্লাইডটার পরিবর্তন হচ্ছে না এখনো, একটাই আছে, প্রথম পেজটা। একটু মনে হয় ফিক্সড হয়ে গেছে। এখন হয়েছে? হ্যাঁ, এখন ঠিক আছে। জি স্যার। ওকে। আসলে দেখেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা এখানে উপস্থিত, আসলে আমরা কি চাই? আমরা এই জীবনে সবাই সবাই তারুণ্য ধরে রাখতে চাই, নিজেকে একটু কম বয়সে অনুভব করতে চাই, শরীরে যাদের অতিরিক্ত একটু মেয়াদ আছে সেটা কমাতে চাই, শারীরিক এবং মানসিক যত অক্ষমতা আছে সেগুলোকে একটু বৃদ্ধি করতে চাই, আমার আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই, এমনকি যতদিন বেঁচে আছি আমরা সবাই প্রয়োজনীয় শক্তি অনুভব করতে চাই। সর্বোপরি যেটা চাই সেটা হলো একটা রোগ মুক্ত, সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন, একটা শরীর। আমরা কি এর বাহিরে কেউ আছি? এই কথাগুলো আমরা চাই না এমন কেউ আছি? মেসেজ অপশনে একটু লিখতে পারেন। এইগুলো কি আমরা চাই না? চাই না? ইনকল মেসেজে প্লিজ একটু অ্যান্সার দেন। হোসেন মাহমুদ, চাই, অসংখ্য ধন্যবাদ। আসলে দেখেন, আমরা অ্যান্সার দেই বা না দেই, আমরা সবাই কিন্তু এই জিনিসগুলো চাই, মনের অগোচরে হোক, অব্যক্ত মনে হোক, যেভাবেই বলেন, আমরা সবাই এগুলো চাই। তো এই যে চাওয়া, এর সাথেই সম্পৃক্ত হচ্ছে আজকের আমাদের এই সিস্টেমটা। এই সিস্টেমটার নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের দেহে অসংখ্য গ্ল্যান্ড আছে। এই অসংখ্য গ্ল্যান্ডের সমন্বয়ে যে জিনিসটা গঠিত তাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অসংখ্য গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইনের অংশ হিসেবে আমরা দেখেন গত ক্লাসে কি আমরা আলোচনা করছিলাম, ডোপামিন। অলরেডি আমাদের সঞ্চালক বলেছেন।
যে কথাটা না বললে নয়, এখানে যারা উপস্থিত আছে সবাই আমরা যে যদি সেই আগের উত্তরগুলো কামনা করি, যদি চেয়ে থাকি, তাহলে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনের জন্য ঘুমটা কিন্তু অপরিহার্য। এই ঘুমটাকে নিয়ন্ত্রণ যিনি করতেছেন, পিনিয়াল গ্ল্যান্ডের একটা হরমোন। এই পিনিয়াল গ্ল্যান্ডের সেই হরমোনটির নাম হচ্ছে মেলাটোনিন। যার জীবনে ঘুম নেই তার কোনো সুখ নাই। একটু সাউন্ড যদি কম পান, কাইন্ডলি আপনি ভলিউমটা বাড়িয়ে দিবেন। হোসেন মাহমুদ লেখছেন, প্লিজ একটু ভলিউমটা বাড়িয়ে দিন আপনার ওখানে। তো আমি যেটা বলছিলাম, সুখী সুন্দর জীবনযাপনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমি রাতকে তৈরি করেছি ঘুমের জন্য, দিনকে তৈরি করেছি কর্মের জন্য। সেই রাতে সুন্দর ঘুমটাকে নিয়ন্ত্রণ করতেছে পিনিয়াল গ্ল্যান্ডের একটা হরমোন, তাকে বলা হচ্ছে মেলাটোনিন হরমোন। পিটুইটারি গ্ল্যান্ডে বেশ কয়েকটা হরমোন জড়িত, তার মধ্যে নাম্বার 1 গ্রোথ হরমোন। এই যে আমি মনে করেন আমি আজ পর্যন্ত যতটুকু হাইট হয়েছি, আমার উচ্চতা, আমার বডি স্ট্রাকচার, আমার শারীরিক গঠন, এই সব কিছু নির্ভর করতেছে সেই গ্রোথ হরমোনটার উপরে। ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে থাইরয়েড স্টিমুলেট হরমোন। সেখান থেকে একটা বার্তাবাহক হিসেবে কাজ করে। আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে ধীরে 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 এগোতে থাকবো, কারণ বলছিলাম যে খুবই সহজ কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয়। কারণ হরমোন খালি চোখে দেখা যায় না, একে ধরা যায় না, একে ছোঁয়া যায় না। বিশেষ ধরনের আপনি মাইক্রোস্কোপিক যন্ত্রের মধ্যেই আপনাকে ওনাকে সীমাবদ্ধ রাখতে হয়, কিন্তু কাজ হলো বিশাল। আপনারা দেখেন, আপনার আমার এই যে থাইমাস, এখানেও একটা হরমোন তৈরি হচ্ছে। আপনার আমার স্টমাক, সেও হরমোন তৈরি করতেছে। আপনার আমার প্যানক্রিয়াস, সেও হরমোন তৈরি করে। আপনার আমার মা বোন ওভারি এবং প্লাসেন্টা থেকে হরমোন তৈরি হচ্ছে, ইউটেরাসে হরমোন তৈরি হচ্ছে, ছেলেদের টেস্টিসে হরমোন তৈরি হচ্ছে, কিডনিতে হরমোন তৈরি হচ্ছে, অ্যাড্রিনালে হরমোন তৈরি হচ্ছে, লিভারে হরমোন তৈরি করতেছে, সর্বোপরি থাইরয়েড যে গ্ল্যান্ড, সেও হরমোন তৈরি করতেছে। মস্তিষ্কের সবচেয়ে গোপন এবং রহস্যময় অঞ্চল হাইপোথ্যালামাস, সেও হরমোন তৈরি করতেছে। এই যে একটা মেকানিজম, এই যে এন্ডোক্রাইন সিস্টেমটা বলছিলাম যে হরমোন মানে খুব সহজ, কিন্তু এই সিস্টেমটা অত্যন্ত জটিল, খুবই জটিল। কারণ আমার এই কথাগুলো অনলাইনে আপনাদের পর্যন্ত পৌঁছতে বিভিন্ন মনোযোগ আকর্ষণ করতে পারে, সাইটে থেকে বিভিন্ন মনোযোগের ঘাটতি করতে পারে। তো আমি আপনাদের বিনীত একটা অনুরোধ করব, আমাদের এই হরমোন মুখস্থ করার দরকার নাই, কি কোথায় কি হরমোন হচ্ছে এতগুলো নাম মুখস্থ আমাদের দরকার নাই, কারণ সেটা হরমোন স্পেশালিস্টদের কাজ। কিন্তু আপনি আমি যেহেতু একজন সেবক, আপনি যেহেতু একজন ডক্টর, রেজিস্টার প্রাপ্ত ডক্টর, সেই হিসেবে আপনাকে আমাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। কারণ জানার আরেক নাম হলো ফরজ। এই ফরজ বিষয়গুলো জানতেই হবে, না হলে
নিজের এবং নিজের যেটাকে বলে নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণ, নিজের মঙ্গল এবং অন্যের মঙ্গলের জন্য হলো বিষয়গুলো জানা খুবই দরকার। আসেন হরমোনটা কি? হরমোন হচ্ছে আসলে, যদি আমি এক কথাই বলি আপনাদের, একটা ইঞ্জিনিয়ার ধরেন, যতটা হরমোন ঠিক ততটা ইঞ্জিনিয়ার নাম দেন। যেমন ধরেন একটা বাড়ি করবেন, যিনি বাড়ি করে দেন ওনাকে বলা হয় সিভিল ইঞ্জিনিয়ার। যিনি আপনার কারেন্টের লাইন সংযোগ প্রতিস্থাপন সংযোগ করে দেয় ওনাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক ওখানে যেমন ইঞ্জিনিয়ারের ক্যাটাগরি আছে, আপনার আমার বডিতে যতগুলো হরমোন আছে প্রত্যেকের আলাদা আলাদা নাম এবং কাজের ধরন আলাদা আছে, কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার আমার জীবনের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনের জন্য যেমন একটা বাড়ি তৈরি করতে যেমন সব ধরনের ইঞ্জিনিয়ারের সহযোগিতা লাগে, ঠিক আমার এই যে একটা দেহ, সেই দেহকে গঠন করার জন্য, সুন্দরভাবে প্রতিস্থাপন করার জন্য, সংযোজন করার জন্য, কিছু বিয়োজন করার জন্য, সেখানে আপনার আমার জন্য সেই ইঞ্জিনিয়ার গুলো লাগে। তো আমার ভাষায় আমি নাম দিয়েছি হরমোন। এক একটা হরমোন হলো এক একটা ইঞ্জিনিয়ার। তো এটা প্রথম যিনি আবিষ্কার করছেন 1855 সালে ক্লদ বার্নার, উনি এই হরমোনের কার্যকলাপ নিয়ে প্রথমে কিছু তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরেন। এই হরমোনটা দেখতে কেমন? এই হরমোন খুবই খুবই ছোট্ট একটা অণু। সাধারণত 20 থেকে 200 অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয় এক একটা হরমোন। এটা খালি চোখে দেখা যাবে না, আগেই বলছি, তবে যেহেতু দেখতে পারবো না, আমরা ক্লাসটাকে অনুভব করার চেষ্টা করব। এই হরমোনগুলো কিভাবে তৈরি হয়? আমরা হরমোন তৈরির সিস্টেমটা আগেই বলে দিয়েছি, যে ওই যে আমরা আলোচনা করেছি এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন যে গ্রন্থিটা আছে, গ্ল্যান্ডটা আছে, সেখানে তৈরি হয় এবং রক্তের মাধ্যমে তা আমার আপনার শরীরে পরিবাহিত হয়। বলতে পারেন যেটা গুরুত্ব, আপনি আপনার বাড়ি করবেন, নিজের মতো করে যদি আপনি ইট গাঁথা শুরু করেন, সেই বাড়িতে তো আপনি থাকতে পারবেন না, সেখানে ইঞ্জিনিয়ারের সহযোগিতা লাগবে। কতটা ইট দিবেন, কতটা খোয়া দিবেন, কতটুকু সিমেন্ট দিবেন, কতটুকু বালি মিশাবেন, সেটার একটা রেশিও থাকবে। ঠিক আমার আপনার বডিতে যে হরমোন গুলো আছে, উনি কি করতেছে, আমার শরীরের এই যে বৃদ্ধিটা করতেছে, শারীরিক বৃদ্ধি, বিপাক কার্যটা করতেছে, যৌন কার্যকলাপটা করতেছে, আপনার আমার যে এই যে মেজাজ, সেই মেজাজটা নিয়ন্ত্রণ করতেছে। আমরা সবাই জানি রোগ প্রতিরোধ ক্ষমতা, আমার আপনার ইমিউনিটি সিস্টেমটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ শারীরিক বৃদ্ধি, বিপাক, যৌন কার্যকলাপ, মেজাজ, এই রোগ প্রতিরোধ ব্যবস্থা সমস্তটাকে নিয়ন্ত্রণ করতেছে এই হরমোন। আমার জন্য কেন প্রয়োজন? আমার এই যে দেহ, এটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি, কার্যক্ষম যদি না থাকে, আমি যদি সুস্থতা অনুভব না করি, তাহলে আমি আপনি কিভাবে জীবনটা পাড়ি দেব? তার মানে শরীরের এই যে সঠিক কার্যকারিতা এবং সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে আমার আপনার জন্য এই হরমোনের প্রয়োজনীয়তা অপরিসীম।
এখন বলতে পারেন কতটুকু প্রয়োজন? প্রত্যেকটা হরমোনের, আগেও বলছি, একটা সীমাবদ্ধতা আছে। একটা ইঞ্জিনিয়ারের যেমন সীমাবদ্ধতা আছে, যেমন ধরেন যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখন ওনার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনি ওনাকে বললেন যে ভাই আমি তো বিল্ডিং করব, তো আপনি আমার বিল্ডিংটা করে দেন। একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং কেমনে করে দেবে? তা বিল্ডিং করে দেওয়ার জন্য, ইমারত করার জন্য, কালভার্ট করার জন্য, ব্রিজ করার জন্য একটা সিভিল ইঞ্জিনিয়ার লাগবে। এমনকি তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে ক্ষমতা, সিভিল ইঞ্জিনিয়ারের আবার আলাদা ক্ষমতা, উনি ওনার বাইরে যেতে পারবে না। তার মানে প্রত্যেকটা হরমোনের একটা নির্দিষ্ট মাত্রা আছে। যেমন ধরেন ইনসুলিনের একটা মাত্রা আছে, থাইরয়েড হরমোনের একটা মাত্রা আছে, গ্রোথ হরমোনের একটা মাত্রা আছে। এন্ডোক্রাইন সিস্টেম থেকে যতগুলো হরমোন তৈরি হচ্ছে সবগুলোর এক একটা নির্দিষ্ট ক্ষমতা, এক একটা মাত্রা আছে। সেই মাত্রা বা রেশিওটাকে ঠিক রাখার জন্য আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। এই মাত্রা ভারসাম্য কেমনে হয়? এটা যখন ভারসাম্যহীন হয়ে যায় তখন কিন্তু আমরা ব্যালেন্স ঠিক রাখতে পারি না বডির। এই যে গ্রন্থির অতি কার্যক্ষমতা, গ্ল্যান্ডের অতি কার্যক্ষমতা বা কর্মক্ষমতা, হয় এটা বেড়ে যায় না হলে কমে যায়। যেমন ওই কিছুক্ষণ আগে বলেছি, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিলেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারের সহ, তখন সে কি করবে? বিল্ডিং করে দেবে, কিন্তু ওই বিল্ডিং এ আমি আপনি থাকতে পারবো না, ভূমিকম্প ছাড়াই দপাস। বিষয়টা এমন, যার যার নির্দিষ্ট কার্যক্ষমতার উপরে সীমাবদ্ধ থাকতে হবে। যদি অতিরিক্ত দেওয়া হয়, যদি ধরেন থাইরয়েড স্টিমুলেট হরমোন বেড়ে গেল, ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মতো কাজ দিয়ে দিলেন বাড়তি, তখন বডি কিন্তু এমনি ভূমিকম্প ছাড়াই যেমন বিল্ডিং ভাঙবে, কোন রোগ ছাড়াই, উইদাউট রোগ ছাড়াই আমি অসুস্থ হয়ে পড়ব। তো আমরা তো এই জিনিসটাও চাই না? অ্যান্সার দিবেন কেউ? আমরা তো এই জিনিসটা চাই যে আপনি আমি নিজেকে তারুণ্য ধরে রাখতে চেয়েছিলাম, তাই তো নাকি? আমি জি যে স্যার। ক্লাস, জি একটু ফিডব্যাক দিবেন, কারণ আমি ক্লাসে আছি না ক্লাসের বাইরে আছি আমি তো বুঝতে পারতেছিলাম না। তো পৃথিবীর একজন বিশিষ্ট গবেষক, বৃদ্ধ অবস্থা প্রতিরোধ বিশেষজ্ঞ ডক্টর ড্যানিয়েল রুডম্যান বলছেন, আমার কথা না। আবার ভাববেন যে আমি বানিয়ে বলতেছি, বিষয়টা তা না, ওনার কথা, যে বৃদ্ধ অবস্থা হলো একটা রোগ। আর এই রোগের নাম উনি দিয়েছেন গ্রোথ হরমোন ঘাটতি জনিত একটা রোগ বা সিন্ড্রোম। গ্রোথ হরমোনের ঘাটতি, যখন আপনার আমার বডিতে গ্রোথ হরমোন কমে যায়, তখন আমি আপনি 20 বছর বয়সে 50 বছর বয়স্ক বালকের মতো দেখা যায়। এখন বলতে পারেন তাহলে গ্রোথ হরমোনের সিস্টেম করলেই বৃদ্ধকে আটকায় রাখা যাবে? না, বৃদ্ধ হওয়াটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, ইট ইজ নেচার অফ ল। কিন্তু এই বৃদ্ধ হওয়ার অবস্থাটাকে আপনি আমি প্রতিরোধ গড়ে তুলতে পারি, নিরাময় যোগ্য করে তুলতে পারি। এটাই বলছেন ডক্টর ড্যানিয়েল রুডম্যান। তো ওনার কথা অনুযায়ী
বোঝা যাচ্ছে যে গ্রোথ হরমোনের সাথে সম্পৃক্ত হচ্ছে বৃদ্ধ হওয়ার একটা সাপে নেউলে। আপনি দেখবেন সমাজে 100 বছর বয়সী টকবকে যুবক পাওয়া যায়, আবার 25 বছর বয়সী বৃদ্ধও পাওয়া যায়। এই রহস্যটাই হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের যেমন কি বলছিলাম, ডক্টর ড্যানিয়েল রুডম্যানের ভাষায় বলছিলাম যে গ্রোথ হরমোন ঘাটতি জনিত যে সিনড্রোম, এটা হচ্ছে বৃদ্ধ অবস্থা। এই বৃদ্ধ অবস্থার সাথে আরো কতগুলো লক্ষণ জড়িত হয়। এই ত্বকটা কুঁচকে যাওয়া, চুলগুলো পেকে যাওয়া, হ্যাঁ, পেটটা মোটা হয়ে কি মেদপূর্ণ হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মানসিক কর্মশক্তি হ্রাস পাওয়া। যদি প্রতিরোধযোগ্য না হতো, আমরা একটা উদাহরণটা নিই। বাবা শিবানন্দ নাম শুনছেন কিনা কেউ? বাবা শিবানন্দ 127 বছর বয়স, 127 বছর বয়সে টকবকে যুবক, 10 তলা 15 তলা 20 তলা উনি হেঁটে বালকের মতো উঠে এমন নাম। আপনারা আজকে গুগলে সার্চ দেন ওনার বিষয়ে, বাবা শিবানন্দের ওনার জীবনীটা পড়েন, উনি কিভাবে বয়সটাকে আঁকড়িয়ে ধরে রাখছেন। এমনকি আমরা সমাজে দেখবেন আশপাশে তাকালে এমন অনেক পাই যে বয়স্ক মানুষ কিন্তু খুব স্ট্রং মনে হচ্ছে। আমার বাবা একজন হেলথ ইন্সপেক্টর ছিলেন, আমার বাবার শিক্ষক হাফিজুর রহমান মাস্টার নামে চিনি, কিন্তু কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করলেন। আমি বাবার কাছে শুনছিলাম, যে জিজ্ঞেস করছিলাম, আব্বা আপনার চেয়ে তো আপনার টিচারের বয়স কম দেখা যায়, কারণটা কি? তো বাবা এটা তো জানি না। তো আমি সরাসরি একদিন কথা বলেছিলাম ওনার সাথে, উনি আমাকে বললেন যে দেখো, তোমার আব্বা তো আমার শিক্ষক, এটা তোমার আব্বা জিজ্ঞেস করলে আমার জন্য আর খুব ভালো হতো। তো তুমি তার সুযোগ্য সন্তান হিসেবে যে জিজ্ঞেস করছো, তা আমি একটা কথা বলি, আমি প্রকৃতির সান্নিধ্যে থাকি, প্রকৃতির বাইরে যাই না। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে উনি এখনো অ্যানালগ, মানে মৃত্যুর আগ পর্যন্ত অ্যানালগ ছিলেন, ডিজিটাল হয় নাই। তো স্যারের জন্য বেস্ট যেন আল্লাহ নসিব করে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে বেস্ট নসিব করে। মজার ব্যাপার হলো উনি আমার এই এই লাইভ প্রোগ্রামটা যখন আমার এলাকার লোকে শুনবে, তারা অবশ্যই ফিডব্যাক দিবে আশা করি। উনি এত বয়স হয়েছিল কিন্তু বোঝা যায় না। আমাদের গ্রাম থেকে নান্দিনা একটা এলাকা আছে, অনেকেই চিনবেন হয়তো, জামালপুর নান্দিনা। ওখানে 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা উনি প্রতিদিন পায়ে হেঁটে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন। আমার বাবার প্রাইমারি স্কুলের একজন টিচার আদবদ্দি, আমার বাবার বয়স হলো 75, এখন পর্যন্ত জীবিত থেকে উনি পায়ে হেঁটে গিয়ে চেম্বার করতেন। বলতে পারেন উনি গরিব ছিলেন না, বিষয়টা তা না, কারণ উনি ছিলেন টকবকে যুবক। তো এই যে গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন, আপনারা দেখবেন অনেক সময় রিপোর্ট আছে এইচজিএইচ লেখা থাকে। এই হিউম্যান গ্রোথ হরমোন হলো একটি হরমোন, এমন একটা হরমোন, এটাও ওই যে আমরা আগেই স্লাইডে দেখিয়েছিলাম ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকেই উৎপন্ন হয়।
এটা আমাদের মগজ থেকে প্রচুর যে হরমোন, এর মধ্যে কিন্তু একটা অন্যতম হরমোন। মজার ঘটনা হলো একে বলা হয় শরীরের মাস্টার হরমোন। মাস্টার যদি ভালো না হয়, ছাত্র ভালো হওয়ার আশঙ্কা খুবই কম। কারণ উস্তাদ তৈরি করে উস্তাদ, শিষ্য কখনো উস্তাদ তৈরি করতে পারে না। একটা উস্তাদ আর একটা উস্তাদ তৈরি করে, তার চেয়ে বড় উস্তাদ তৈরি করে। বিষয়টা হচ্ছে এই আপনার আমার বডিতে একটা মাস্টার, এটা শরীরের কোষ, অস্থি, মাংসপেশি এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এটাকে যে বৃদ্ধি, এটা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে এবং সচল রাখতে পারে। তার মানে একটা মাস্টার যেমন একটা ছাত্রকে কন্ট্রোল করতে পারে, মাস্টার যদি চায় আমার এই এই ছেলেটা গোল্ডেন পাবে, মাস্টার যদি চায়, এমনকি সেইভাবে দিক নির্দেশনার মতো যদি ওই ছেলেটা খালি চলে, উনি গোল্ডেন না, শুধু সুপার গোল্ডেন পাবে। পৃথিবীর ইতিহাস। তো কিভাবে কিভাবে আমাদের এই গ্রোথ হরমোনটা তৈরি হয়? এই গ্রোথ হরমোনের আরেকটা নাম আছে, ইদানিং দেখবেন যারা হরমোন স্পেশালিস্ট তারা এই শব্দটা ব্যবহার করে, সামাটোমেডিন। এই সামাটোমেডিন নামে এটা পরিচিত। আগেই বলেছি পিটুইটারি গ্ল্যান্ড হতে এটা আসে, এই গ্রোথ হরমোন তৈরি হয়, একটা মানে নিঃসৃত হয়। এটা নিঃসৃত হয়ে আসে কোথায়? লিভারে। লিভারে গিয়ে এটা আইজিএফ আইজিএফ 1 ফ্যাক্টর, যেটা আমরা ফ্যাক্টর 1 বলি, অর্থাৎ ইমিউনোগ্লোবিনিন ফ্যাক্টর 1, এটা উৎপাদন করে। এই ইমিউনোগ্লোবিনিন ফ্যাক্টর উৎপন্ন হওয়ার কারণে গ্রোথ হরমোনের সকল প্রভাব আপনি আমি পরিলক্ষিত করতে পারি। হরমোন প্রধানত 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, প্রধান 3টা ভাগ। একটা হলো লিপিড জাত, অ্যামাইনো অ্যাসিড জাত, পেপটাইড হরমোন। অর্থাৎ লিপিড হরমোন, অ্যামাইনো অ্যাসিড জাত হরমোন, পেপটাইড হরমোন, এই 3টা অংশে, প্রধান 3টা অংশ। আরো আছে, এটা হলো প্রধান। তো লিপিড জাতগুলো কোনগুলো? লিপিড জাত হরমোন যেমন আমরা স্টেরয়েড হরমোন বলি। স্টেরয়েড হরমোনের মধ্যে কি কি আছে? যেমন এই যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে নিঃসৃত কর্টিসল এবং সেক্স হরমোন, যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এগুলো, এটা হচ্ছে লিপিড জাত হরমোন। অ্যামাইনো অ্যাসিড জাত হরমোন, অ্যামাইনো অ্যাসিড, এটা নিয়ে আরেকটা ক্লাস থাকবে, বিশাল একটা ক্লাস হবে অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অ্যামাইনো অ্যাসিডটাকে সংক্ষিপ্ত যদি আমি আজকে ক্লিয়ার করি আপনাদের, আপনার আমার শরীরের হরমোন যদি হয় ইঞ্জিনিয়ার, আমার আপনার শরীরে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে প্রত্যেকটাকে এক একটা কর্মচারী। ইঞ্জিনিয়ারে স্ট্রাকচার দিছে, ডিরেকশন দিছে, তুমি এইভাবে এইভাবে বিল্ডিং গাঁথো, কর্মচারীর ঠিক ওইভাবে গেঁথে দিচ্ছে, মালিক ফিডব্যাক পাচ্ছে। তো অ্যামাইনো অ্যাসিড জাত হরমোনের মধ্যে থাইরয়েড একটা, এই থাইরয়েড হরমোনের আরেকটা নাম আছে থাইরোক্সিন, এটা আপনারা সবাই জানেন। আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন।
তো এখানে একটা কথা না বললেই নয়, এই থাইরয়েড হরমোন এবং এই অ্যাড্রেনালিন, এই দুটোও কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের উপরেই নির্ভরশীল। বাট থাইরয়েড নিজস্ব আবার একটা গ্ল্যান্ড, ওই থাইরয়েড আবার আলাদা দুটো হরমোন তৈরি করে, T3 T4, যেটা আমরা ওই পরীক্ষার রিপোর্টে পাই। ঠিক একইভাবে আমাদের যে অ্যাড্রিনাল আছে, ওখানে ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকেই বার্তা আসতেছে, আসার পরে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আবার একটা হরমোন তৈরি করে, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। পেপটাইড হরমোন গুলো কোনগুলো? খুবই সহজ, বডিতে যে প্রোটিন জাত যৌগগুলো আছে, এই প্রোটিন জাত যত যৌগ আছে, যা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। আবার কারণ কর্মচারী ছাড়া আপনি কোনো কাজ করাইতে পারবেন না। এটা ঘরের কাজই করান আর বাইরের কাজই করান, কর্মচারী লাগবে, অথবা নিজের করতে হবে। নিজের করতে গেলে, এখন নিজের বিল্ডিং নিজে করতে গেলে তো কারো ভাঙ্গা, বললাম না যে রোজ ঝড় বৃষ্টি লাগবে না, কি বলবেন যে আমাদের ভূমিকম্প লাগবে না, এমনিতেই দপাস। ভালো কর্মচারী লাগে, দক্ষ কর্মচারী। তো এই প্রোটিন জাত যৌগটা যা ওই অ্যামাইনো অ্যাসিড দিয়েই গঠিত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন আমাদের ইনসুলিন, গ্রোথ হরমোন, এমনকি আরো অনেকগুলো হরমোন আছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এগুলো আসে, যেটা পেপটাইড হরমোন। এছাড়াও আছে কিছু, কারণ কর্মচারীর যেমন কাজের ভাগ আছে, এই হরমোনগুলোরও কাজের কিছু প্রকৃতির উপর ভিত্তি করে আবার আলাদা আলাদা হয়েছে। আপনি মাটি কাটার কর্মচারীরা যদি বলেন যে ভাই তুই আমার বাসার রং করে দে, কেমন হবে? সেই জন্য হরমোনগুলি তাদের কাজের প্রকৃতির উপর ভিত্তি করে আবার কিছু শ্রেণী বিভক্ত করা হয়েছে। যেমন এন্ডোক্রাইন হরমোন থেকে বা ওই গ্রন্থি থেকে যে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে যে প্রবাহটা আমাদের দূরবর্তী স্থানে গিয়ে যে কাজগুলো করাইতেছে, এটার একটা কিছু লেবার পাওয়া যায়, দেখবেন যে টাকার বিনিময়ে, যেমন ভাই এই এই মালগুলো অমুক জায়গায় গিয়ে পৌঁছায় দিয়ে, উনি ঠিক পৌঁছাই দিয়ে, ঠিক এমন একটা কাজ। প্যারাক্রাইন হরমোনগুলো কি করতেছে? স্থানীয় কিছু কোষের উপর, নির্দিষ্ট কিছু কোষের উপরে সে কাজগুলো করতেছে। ওটোরিয়াইন হরমোনগুলো কি করতেছে? শুধুমাত্র একটা কোষের উপর কাজ করতেছে। আর নিউরো হরমোনগুলো এখানেই সাইকোসোমেটিক ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ুকোষ থেকে নিঃসৃত হয়ে রক্ত প্রবাহে নির্গত হচ্ছে। আমি কি আপনাদের সাথে আছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো তাহলে এই প্রকারভেদ থেকে কিছু হরমোনের নাম পেলাম। কি কি পেলাম? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, কর্টিসল, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন। নামগুলো পড়তে তো খুব মজা লাগে, এই নাট বল্টুর মতন নাম না, কত সুন্দর নাম। আসেন থাইরয়েডে থাকি। এই থাইরয়েডটা কি আসলে? এটা দেখেন, এই যে সুন্দর একটা প্রজাপতির মতো জিনিস দেখাচ্ছে আপনার আমার গলার মধ্যে, এই যে এই প্রজাপতির আকৃতি একটা গ্রন্থি ঘাড়ের ঠিক সামনের অংশে থাকে এবং ত্বকের নিচে থাকে। আজ আপনাদের সাথে এই প্রাণঘাতী হরমোনটা নিয়ে, অর্থাৎ সাইলেন্ট কিলার, প্রাণঘাতী হরমোন, এই প্রাণঘাতী থাইরয়েডকে নিয়ে একটু কথা বলবো। কারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত মা, কত বোন, কত ভাই যে এর সাথে জড়িত, কিভাবে নীরব ঘাতক, কি মরণ ঘাতক, কি সাইলেন্ট কিলার, আপনারা আপনাদের আশপাশে তাকালে হয়তো কিছু খুঁজে পাবেন।
এই থাইরয়েডের কাজটা কি? এটা একটা এন্ডোক্রাইন সিস্টেমের একটা অংশ। একটা হলো T4, এটাকে আমরা বলি থাইরক্সিন। আরেকটা হলো ট্রাইডোথাইরোনিন, যেটা আপনারা জানেন T3 নামে পরিচিত। এটা দুইটা হরমোন, থাইরয়েডের থেকে দুইটা হরমোন হচ্ছে, একটা হচ্ছে থাইরক্সিন আর একটা হলো ট্রাইডোথাইরোনিন। এদের প্রধান যে কাজটা, প্রধান বিপাকীয় কাজটা করে, ওই যে আমরা বলি অ্যানাবলিজম, মেটাবলিজম, আমরা পড়ছি না, ঠিক তাই এগুলো করে। এটি হলো শরীরে গ্রহণ করা খাবারকে, আমরা যে খাবারটা খাই এটাকে শক্তিতে রূপান্তরিত করার কাজটা করে। আমরা পড়ছিলাম এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই কাজটা উনি করে। তো এটা একটা সাধারণ শব্দ, সবাই জানি থাইরয়েড মানে একটা সাধারণ শব্দ, যেটা বলছিলাম খুবই সহজ, কিন্তু এর কার্যকারিতাকে কি করে, কার্যকারিতাটা কি, আপনার আমার টোটাল বডিকে একটা প্রভাবিত করেছে। যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি, T4 মানে থাইরোক্সিন, T3 মানে ট্রাইথাইরোনিন। এটা কি করতেছে, শরীরে মেটাবলিজম সিস্টেম তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে, এমনকি মানসিক যে প্রশান্তির কাজটা, সেই মানসিক প্রশান্তির কাজটা করতেছে। যদি ভারসাম্যহীন হয়, যদি ভারসাম্যহীন হয়ে যায়, আপনি সিভিল ইঞ্জিনিয়ারের কাজ দিচ্ছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যদি ভারসাম্যহীন হয়ে যায় তাহলে কি হবে, শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা ব্যাঘাত ঘটবে। যেমন ওজন বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, মেজাজের পরিবর্তন হবে, অনিয়মিত মাসিক হবে। তো পরীক্ষা নিরীক্ষায় আপনারা দেখবেন ওটা স্বাভাবিক মাত্রা লেখাই থাকে। যখন আপনি রিপোর্ট পাবেন শুধু লিখে দিবেন টেস্ট ফর T3, T4 or TSH, এটুকু লিখে দিলে যে রিপোর্টটা আসবে ওখানে স্বাভাবিক মাত্রা লেখা থাকে। তখন দেখে বুঝে নেবেন এই স্বাভাবিক মাত্রাটা চেয়ে ওটা কি থাইরয়েড হরমোনটা কি কম না বেশি, এটা ওখান থেকে ধারণা আসবে। এই থাইরয়েডের সমস্যার কারণগুলো কি কি, কেন থাইরয়েডের সমস্যাগুলো হচ্ছে? নাম্বার 1, আয়োডিনের অভাব। এরপরেরটা হচ্ছে অটো ইমিউনি ডিজিজ, যেটা আমাদের হেসিমোটা ডায়রোটাইটিস নামে পরিচিত আছে, অনেকে হেসিমোটা নামে চিনে। এটা একটা অটো ইমিউনিটি সিস্টেমের একটা ডিজিজ। আর কি কারণ হতে পারে? পারিবারিক ইতিহাস। আপনি দেখবেন আমাদের রংপুর, দিনাজপুর বা ওই আমাদের উত্তরবঙ্গের ওখানে যে সকল মা বোনেরা থাকে, আয়োডিনের ওখানে একটা ঘাটতি আছে। এটা আপনারা আগে থেকেই জানেন। আয়োডিন ঘাটতিজনিত কারণে ওখানে পরিবারে কারো না কারো এই থাইরয়েডের প্রবলেম থাকে। তো পরবর্তী প্রজন্ম, অর্থাৎ ওই মা বা ওই মাতৃগর্ভ থেকে যে বাচ্চাটা আসলো, উনি যদি পরবর্তীতে ঢাকা কেন পৃথিবীর এক প্রান্তেও যা, সে কিন্তু ওই পারিবারিক একটা ইতিহাস নিয়ে আসবে। পারিবারিক ইতিহাস একটা কারণ, দেখবেন ঢাকাতে হয়তো আছে তা কিন্তু থাইরয়েডের প্রবলেমে ভুগতেছে। আরেকটা হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপটা কেমন বলছিলাম, ওই যে বললাম এক ইঞ্জিনিয়ারের দায়িত্ব আরেক ইঞ্জিনিয়ারের দিচ্ছেন, যার যার দায়িত্বের মধ্যে রাখেন নাই, কোন ইঞ্জিনিয়ারের কাজটা দিবেন সেটা বুঝেন নাই, কতটুকু কাজ দিবেন তা জানেন নাই, উনি কিভাবে কাজটা করবে সেটা সম্পর্কে অবগত নাই। বাস বডিতে মানসিক
অশান্তির সৃষ্টি হচ্ছে, চাপের সৃষ্টি হচ্ছে। আরেকটা হলো বৃদ্ধ বয়স যাদের বাড়ে, এই থাইরয়েড হরমোনের একটা কার্যক্ষমতা হ্রাস বৃদ্ধি পায়। এটা তো স্বাভাবিক, আপনারা জানেন যে এই দেহ নামক একটা ইঞ্জিন, আমরা একটা গান শুনছি, মন আমার দেহ গড়ি সুন্দর করি কোন মিস্ত্রি বানাইল রে। এই যে আমাদের দেহটা, একটা দেহ 50 বছর, 60 বছর, 100 বছর এই ইঞ্জিন, দেহ নামক ইঞ্জিনটারে ব্যবহার করার পরে নিশ্চয়ই কিছু পার্টস ক্ষয় যাবে, কিছু পার্টস দুর্বল হতেই পারে, এটা স্বাভাবিক। আমরা যদি সচরাচর ইঞ্জিন সম্পর্কে যাদের ধারণা আছে, দেখবেন যারা হুন্ডারি চালান, অনেক সময় দেখবেন হুন্ডার পাওয়ার কমে গেছে, বয়স যদি বাড়ে, না হলে বৃদ্ধি পাইছে, দেখবেন শব্দ খালি বড় 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 শব্দ হচ্ছে। কেমন? আরেকটা কারণ হচ্ছে মহিলাদের যে হরমোন জনিত পরিবর্তন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ওভারিয়ান হরমোন, আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, সেই কারণেও থাইরয়েডের উপর চাপ পড়তে পারে। কিভাবে বুঝবো যে হরমোনের সমস্যাগুলো হচ্ছে? দেখবেন অনেক রোগী আসে বলে, ডাক্তার সাহেব আমার হাতটা কাঁপে, এত খাওয়া দাওয়া করি কিন্তু ওজন বাড়ে না বা ওজন কমে না, অতিরিক্ত শরীরে ঘাম হয় স্যার, বুকের মধ্যে কেমন জানি করে, হৃদকম্প বৃদ্ধি, একটা অ্যাংজাইটি থাকে, অস্থিরতা, ঘুম কম হওয়া, এগুলো যদি হরমোনটা শরীরে বেশি হয়ে যায়, হরমোনের মাত্রা যদি বেশি হয়ে যায়, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। এখন যে কোনো হরমোনের জন্য আসতে পারে, একটা হরমোনের জন্য হতে পারে। যদি কমে যায় কি হবে? আগেরটাতে ওজন কম ছিল, আর এই হরমোন কমার জন্য ওজন বাড়ে। তো সারাদিন খাওয়া দাওয়া করি না, কিন্তু খালি ফুলে যাচ্ছে, ত্বকটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, ক্লান্তি, ঘুম বেশি। আগেরটাতে কি ছিল? হরমোন যদি বেশি হয় ঘুম কমে যায়, আর হরমোন যদি কমে যায় ঘুমের পরিমাণ বেড়ে যায়। আর কি আসে হরমোন কমে গেলে? কোষ্ঠকাঠিন্য। নেক্সট, তো আমরা আগে জানছি থাইরয়েডের দুইটা প্রকারভেদ, একটা হলো হাইপোথাইরয়েডিজম, একটা হলো হাইপারথাইরয়েডিজম। আমরা এর আগে আলোচনা করেছি থাইরয়েড রোগের কারণ হচ্ছে ওই যে হাসিমোটা রোগ, আয়োডিনের ঘাটতি, জন্মগত হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ওই যে আরেকটা বলছিলাম গ্রেভ ডিজিজ, এটাও একটা অটোইমিউনিটি একটা সিস্টেমের একটা ডিজিজ। তো এই যে তারপর বলছিলাম অতিরিক্ত যদি আপনার ওষুধ খাওয়া পরে, হৃদরোগের যারা ওষুধ খায় তাদের এইটার সমস্যা আসতে পারে। আয়োডিন তো আছেই, থাইরয়েডের যে গ্ল্যান্ড গুলো এগুলো ফুলে যেতে পারে। তো নেক্সট, আর হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলির মধ্যে দেখেন স্বাভাবিকের চেয়ে ধীর হৃদস্পন্দন হবে, হার্ট কি চলে কি চলে না, নারী কি চলে কি চলে না এই অবস্থা, ক্লান্তি, অবসাদ, ওজন বেড়ে যাচ্ছে, ঠান্ডার প্রতি সংবেদনশীল, শুষ্ক ত্বক, ভীষণ মেজাজ, ভারী মাসিক। আচ্ছা, মাসিকের আপনারা জানেন 8টা ডিজিজ হয়, ওই যে ডিসমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, ক্রিপ্টোমেনোরিয়া, মেনোরেজিয়া, এই জাতীয় 8টা ডিজিজ। এর মধ্যে মেনোরেজিয়া দেখা দেয় 7 দিন পার হয়ে গেছে, 15 দিন পার হয়ে গেছে, 20 দিন ধরে চলতেছে, 2 মাস ধরে মাসিক চলে, বন্ধ হয় না, এটা হচ্ছে মেনোরেজিয়া। আর হাইপার থাইরয়েডিজমে কি হচ্ছে? স্বাভাবিকের চেয়ে হৃদস্পন্দন দ্রুত হবে,
এনে হাত দিলে দেখা যাবে খালি টক 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 করতেছে, অর্থাৎ এটাকে বলে ট্রাকিকার্ডিয়া। ঘুমের অসুবিধা হবে, আগেই বলছি, ওজনটা কমে যাচ্ছে, তাপের প্রতি সংবেদনশীল বোধ করা বেড়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, ত্বকে ঘাম, আর্দ্রতা এগুলো আসতেছে, হয় ঘাম বেশি হবে, আর ত্বকটা কি হবে, ঘাম থাকলে মানে আর্দ্রতা থাকে, উদ্বিগ্ন থাকে, খিটখিটে মেজাজ, খুবই নার্ভাস। আর একটা হচ্ছে, এটা মাদের জন্য অনিয়মিত মাসিক চক্র। দেখবেন যে ওই যে বলছি মাসিকের যে কতগুলো ডিজিজ, এর মধ্যে একটা হলো অ্যামেনুরিয়া, মাসিকের ঘাটতি। ডাক্তার সাহেব এই মাসে মাসিক হয় না, ডাক্তার সাহেব 2 মাস ধরে মাসিক হয় না, 4 মাস ধরে মাসিক হয় না, এটা হলো এখানে। অর্থাৎ এই যে আমাদের হয় হাইপার থাইরয়েডিজম না হলে হাইপোথাইরয়েডিজম, এই দুই অবস্থায়, উভয় অবস্থায় গলগণ্ড হতে পারে, এই যে যেটা আমরা গ্যাগ বলি, এটা হতে পারে। তবে হাইপার থাইরয়েডিজমে এটা বেশি দেখা যায়, এটা মাথায় রাখবেন। কি টেস্ট দেব, এগুলো সবই জানা, সবই দেখছেন, থাইরয়েডের যে পরীক্ষাগুলো আসে এগুলো পরীক্ষা দিবেন। T3 দিবেন, T4 দিবেন, TSH দিবেন, T3 দিবেন, T4 দিবেন, LH আছে, FSH দিতে পারেন সাথে। এগুলো হরমোনের পরীক্ষা, শুধু লিখবেন টেস্ট ফর, তারপরে যে কোনো একটা লিখে দিবেন। তো এর জটিলতা খুবই জটিল, খুবই জটিল, আগেই বলছি। তো হাইপার থাইরয়েডিজমের জটিলতার মধ্যে এটা হচ্ছে হার্ট ফেলিওর হতে পারে, স্ট্রোক করতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, মানসিক ব্যাধির মধ্যে অন্যতম হলো বিষণ্ণতা, নিউরোলজিক্যাল কিছু পরিবর্তন হয়ে যায়, হৃদরোগের পরিমাণ বেড়ে যায়, বন্ধ্যাত্ব দেখা দেয়। এমনকি কিছু কিছু রোগী এই হার্টের রোগের হার্টের অবস্থার জন্য সে কোমায় চলে যায়। এগুলো মানে জটিলতা, এটা মানে আকস্মিক একটা জীবনের হুমকি আসতে পারে যে কোনো মুহূর্তে। এটা নিয়ে কি স্বাভাবিক জীবনযাপন, এটা আধুনিক চিকিৎসা বলতেছে, এটা আপনার চিকিৎসাগত একটা পদ্ধতি, অর্থাৎ আপনার চিকিৎসার মধ্যেই থাকতে হয়। তবে আমাদের হোমিওপ্যাথির কথাটা একটু ভিন্ন। আমরা যদি সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে বা রোগীর অবস্থা বিবেচনা করে যদি ওষুধটা প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই তা থেকে ওনাকে মুক্তি দান করতে পারেন। তো এই এই সমস্যাটা কাদের বেশি হয়? মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, গর্ভবতী বা যারা মনোপজে আছে, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের এটা বেশি দেখা দেয়, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে এই রোগ আছে তাদের দেখা দেয়, 30 থেকে 35 বছর বয়সী নারীদের মাঝে বেশি দেখা দেয়, কারণ তখন হরমোনের বেশি পরিবর্তন হয়। আবার ওই সময় মা হওয়া শুরু করে অনেকে, তখন ফিমেল স্টিমুলেট হরমোন, যেটা FTH বলি, ওই FTH এর টোটাল পরিবর্তন আসে ওই সময়গুলোতে, যে কারণে ওই সময় বেশি দেখা দেয়। তো 10:30 বাজে, আমি ক্লাসটা আজকের জন্য বন্ধ রাখি নাকি? নেক্সট ক্লাস অর্থাৎ পর্ব 2 তে বাকি আলোচনা যাক। জি স্যার, আলোচনা তো অনেকটুকু বাকি আছে, পার্ট 2 দিলে মনে হচ্ছে ভালো হতো। জি, বাকিরা সবাই কি বললেন? আপনাদের একটু রেসপন্স করতে হতো। আপনারা কি চাচ্ছেন? মাহাদি ভাই কি আছেন? জি, আছি আমি। আলোচনা আসলে পার্ট বাই পার্ট, হ্যাঁ এটা হলেও ভালো হয়, খারাপ না, যেহেতু দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের কাজ আছে, আপাতত পার্ট বাই পার্ট করে। তারপরে অন্যান্যরা আছে, রিয়া ইসলাম আছে, সুমন আছে, তারপরে লিপি আপা আছে, জয়নাল স্যার আছে, এদের মতামত দিতে পারে। আমরা
আমরা এই দ্বিতীয় পর্ব বাকি আলোচনা করে রাখি, কারণ হচ্ছে আহ, একটা আলোচনা দিয়ে মানে এটা শেষ করা মনে হয় যাবে না। আপনারা যদি আর কি আমাকে সম্মতি দেন, আর না হলে যদি বলেন তো আমি আলোচনা চালিয়ে যাব। স্যার অনেকটুকু তো বাকি আছে, তো বুঝাইতে হলে তো আরো অনেকটুকু টাইমের ব্যাপার। আমাদের মনে হয় আরেকটা ক্লাস দিলে আমাদের জন্য সুবিধা হতো। ওকে, তো ঠিক আছে। আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব ভাই কথা বলে আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থী ও চিকিৎসক বৃন্দ, আজকের আলোচনায় আমরা জেনেছি যে হরমোন শরীরের ক্ষুদ্র অথচ অত্যন্ত শক্তিশালী বার্তাবাহক। এগুলো শরীরের বৃদ্ধি, বিকাশ, প্রজনন ইত্যাদি ইত্যাদি এমনকি প্রতিদিনের স্বাভাবিক কার্যক্রমের প্রতিটি স্তরকে নিয়ন্ত্রণ করে। আজকের আলোচনায় হরমোন নিয়ে আমাদের মূল্যবান আলোচনা করেছেন শ্রদ্ধেয় আসলামউদ্দিন স্যার। আপনার এই আলোচনায় আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। আপনার এমন শিক্ষণীয় ও তথ্যবহুল ক্লাসের জন্য আমরা সত্যি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ভবিষ্যতেও আমাদের মাঝে আর সুন্দর সুন্দর ক্লাস দেবেন, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আয়শা রাখি আজকের এই সুন্দর আকর্ষণীয় উপস্থাপনার জন্য। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা ক্লাস উপস্থিত ছিলেন, হোসেন মাহমুদ সুমন ভাই, তপন স্যার, জয়নাল স্যার, এবং আমাদের মাঝে আরেকজন শ্রদ্ধেয় আস্থাভাজন ডক্টর মুফতি মহিউদ্দিন স্যারও উপস্থিত ছিলেন। তিনি কলকাতা থেকে হোমিওপ্যাথির উপর ডিগ্রি অর্জন করে আসছিলেন। ক্লাস শুরুকালীন ওনার সাথে আমার কথা হচ্ছিল এবং উনি আমাকে প্রশ্ন করতেছিল, মাহাদি তোমরা কি ক্লাস করো? তখন আমি আসলামউদ্দিন স্যারের পরিচয় দিলাম যে উনি আমাদের ক্লাস করাবেন। তা বলতে তাহলে আমাকে ক্লাস রাখো না কেন? এবং উনি আরেকটা হচ্ছে হলো মহিউদ্দিন স্যার, উনি হচ্ছিল একটা এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার এবং নিয়মিত ইসলামিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন টেলিভিশনে। যাক, উনি কিছুক্ষণ পরে মনে হয় আমাদের এই গ্রুপ থেকে বের হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আগামীতেও আপনারা থাকবেন, আপনারাই হচ্ছেন আমাদের ক্লাসের প্রাণ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।